পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা আসন্ন, 5 তারিখ ডেট ঘোষণা হয়ে গেছে। আজ থেকে অ্যাডমিট দেওয়ার কথা। সেই উদ্দেশ্যে আমি আগামী কয়েকদিন ম্যাথ আর রিজনিংয়ের প্র্যাকটিস সেটের মতো ক্লাস নেব, যেখানে সমস্ত চ্যাপ্টারকে নির্ভর থাকবে যেমন কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো এই প্র্যাকটিস সেটের আজকের প্রথম প্রবলেম, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 হলে এক্সের মান কত? ওকে, এই হলো প্রশ্ন। অপশান দিচ্ছি, যেহেতু প্র্যাকটিস সেটে অপশান দেওয়াটা উচিত। 2, 1, 3, অপশান ডি হচ্ছে 4। দেখো তো পারা যায় কি না। দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 হলে এক্সের মান কত? দেখো 4টে অপশানও দিয়েছি, দেখো পারা যায় কিনা। প্রত্যেকে চেষ্টা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দেখো কি করার নিয়ম, দেখো যারা আমার ক্লাস অনেক দিন থেকে কোর্স ওরা জানো। এটাকে লিখতে পারি এইভাবে, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 9। লেখা যায় হ্যাঁ কি না? পারি তো? আমরা জানি তো যে এই পাওয়ারে পাওয়ারে কী হয়, যোগ হয়ে যায়, তাই এরকম হয়। পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এরকম হয়। তাহলে এই স্টেপটার পরে এই স্টেপটা যদি লিখতে পারি, তাহলে এটার পরে লেখা যায়। প্রত্যেকে এগ্রি করছো হ্যাঁ কি না বলবে আমাকে। প্রত্যেকে বলতে পারি তো? আচ্ছা, সঞ্জীবের অ্যান্সার পেলাম। ওকে, ভেরি গুড। চলো, এই দূর থেকে আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কী পড়ে থাকবে? 2a স্কোয়ার মানে 4, আর 2 টু দি মাইনাস 1 মানে 1/2। হ্যাঁ কি না? ইজিক্যাল টু 9। দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এর মানটা কত? 4 প্লাস 1/2 মানে 9/2 ইজিক্যাল টু 9। 9 কেটে গেল। 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 হলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 1। দেখো হবে কি হবে না? কোনো বুঝতে অসুবিধা হলে বলো। তাহলে অপশান 1 অ্যান্সার। আবার বলে দিই, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। একে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার 2। এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। উভয় পক্ষ থেকে বা উভয় জায়গা থেকে আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে 4 প্লাস হাফ ইজিক্যাল টু 9। 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এটা প্লাস কত হয়? 9/2, 9 কেটে গেল। 2 টু দি পাওয়ার এক্স মানে 2 হলে এক্স ইকুয়াল টু 1। তাহলে 2 মানে কত? 2 টু দি পাওয়ার 1। বলো পারা যাবে কি যাবে না? এই টাইপের সিম্পলিফিকেশানগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, বুঝতে পারলে? এই টাইপের সিম্পলিফিকেশান কিন্তু পরীক্ষায় খুব আসে। আমাদের কিন্তু ঠিক মানে প্রপারভাবে করে কিন্তু অ্যান্সার করতে হবে। ছেলেমেয়েরা কিন্তু এখানে ভুলও করে প্রচুর, শুধু করে নয় মানে ভুলও করে ফেলে। কেন ভুল করার কারণটা কি? ভুল করার কারণ হচ্ছে আমরা এইখান থেকে এই স্টেপটা করতে পারি না। এই স্টেপটা না করার জন্য কি আমাদের টাইম প্রচুর যায়, আর টাইম যেই প্রচুর যায় আমরা কি করি? নার্ভাস হয়ে গিয়ে ভুল করি। এটা একটু মনে রেখো, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। নোট ডাউন করবে, নোট ডাউন করো। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। বলেছে 8-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? ওকে, 8-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? অপশান এ বলেছে 40, অপশান বি 42, অপশান সি 44, অপশান ডি 48। ওকে, দেখো চেষ্টা করো তো। 8-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? দেখো গড়ের প্রবলেম, কিন্তু অ্যাপ্লিকেশানটা অন্য কিছুর। ভালো করে যারা দেখো, চেষ্টা করো পারো কি না। আমি ট্রিক্সে বলবো, এর কিন্তু স্পেশাল ট্রিক্স আছে। 8-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? দেখো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সঞ্জীব বললে 44। আচ্ছা, সঞ্জীব কী করে বললে? কী নিয়ম প্রয়োগ করলে একটু শুনি সঞ্জীবের নিয়মটা।
স্যার সমান্তর প্রগতি। ভেরি গুড, পারফেক্ট, সমান্তর সুন্দর প্রগতি। সুন্দর সুন্দর, বুঝে গেছি, একদম পারফেক্ট। দেখো, 8-এর গুণিতক বলতে কি কি? 8, 16, 24, 32, 10টা মানে কি শেষ কতটা হবে? 80 পর্যন্ত, হ্যাঁ কি না? এবার গড় বলেছে মানে তুমি কি করবে যদি কোনো ট্রিক্স না জানো? প্রত্যেকটাকে যোগ করবে, যে সমষ্টিটা পাবো সমষ্টিকে 10 দিয়ে ভাগ করলে আমরা গুণিতক পেয়ে যাই, গড় পেয়ে যাবো, হ্যাঁ কি না? এটা তো বেসিক নিয়ম যে গড় ইজিক্যাল টু রাশিগুলির সমষ্টি ডিভাইড বাই রাশিগুলির সংখ্যা। কিন্তু এখানে এত তো আমরা বড় কিছু করতে পারবো না, এক্ষেত্রে একটা ট্রিক্স আমাদের মনে রাখার দরকার এরকম কোশ্চেনের জন্য। কি ট্রিক্স? দেখো, 8, 16, 24, 32 এইরকম যদি কারোর গড় দেওয়া থাকে যাদের গ্যাপটা হচ্ছে ইকুয়াল, হ্যাঁ কি না? গুণিতক মানে গ্যাপ ইকুয়াল তো হবেই। তাহলে যে সমস্ত প্রগতির ক্ষেত্রে বা যে মানে সিরিজের ক্ষেত্রে গ্যাপ ইকুয়াল হয় তাদেরকে কি বলি আমরা? তাদেরকে সমান্তর প্রগতি বলি, হ্যাঁ কি না? কারা কারা সমান্তর প্রগতি পড়েছো একটু আমাকে জানাবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাদের সমান্তর প্রগতি বলে, যাকে ইংলিশে অ্যারিথমেটিক মিন বা এপি বলা হয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি বলা হয়। এবার এইবার যেটা গুরুত্বপূর্ণ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির ক্ষেত্রে যদি কোনো প্রগতির গড় নির্ণয় করতে হয় সেক্ষেত্রে ট্রিক্স কী হয়? নোট ডাউন করো, গড় ইজিক্যাল টু প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স। প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2, তাহলে কত হবে এখানে এক্ষেত্রে গড়? প্রথম পদ 8, শেষ পদ 80 ডিভাইড বাই 2 মানে 88/2 মানে 44, অ্যান্সার অপশান সি। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? দেখো, যোগ করে 10 দিয়ে ভাগ করার থেকে কতটা সহজে আমি করতে পারলাম, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে। বোঝা গেছে? ইয়েস অর নো? হয়েছে না হয়নি? রিপ্লাই করে প্রত্যেকে হয়েছে তো? চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখে নাও। যে বুঝতে পারবে না আমাকে জানিও। দেখো, ভালো করে দেখো, বলেছে এ ও বি এর, এ ও বি এর বর্তমান বয়স, এ ও বি এর বর্তমান বয়স এর অনুপাত, বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের পার্থক্য, তাদের বয়সের পার্থক্য, বয়সের পার্থক্য, সরি ভুল বললাম, এক্সট্রিমলি সরি, বয়সের অনুপাত, অনুপাত হবে, ভুল বলেছি একটু দেখে নাও, অনুপাত হবে 2:1। তাদের, তাদের বর্তমান, বর্তমান বয়সের পার্থক্য কত? তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? অপশান এ বলা আছে, দেখো, অপশান এ বলা আছে 14, অপশান বি বলা আছে 20, অপশান সি বলা আছে 30, অপশান ডি বলা আছে 40। দেখো পারা যায় কিনা। সঞ্জীবের অ্যান্সার পেয়েছি, বাকিরা চেষ্টা করো, চেষ্টা করো, পারবে। সহজ কোশ্চেন, মধুমিতার অ্যান্সার পেয়েছি, ভেরি গুড, সুন্দর। দেখো, বর্তমান বয়স কত বলেছে? A:B, কত বলেছে? 3:1। তাহলে বলতে পারি বর্তমান বয়স একজনের 3x, একজনের x, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। এবার 15 বছর পরে, 15 বছর পরে তো বয়স কত হবে একজনের? 3x + 15, আর একজনের কত? x + 15। তাহলে এদের অনুপাত দুটো কত হবে? এদের অনুপাত দুটোই হবে 2:1, হ্যাঁ কি না? চলো করে ফেলো। তাহলে কত হচ্ছে? 3x + 15 = 2x + 30, হ্যাঁ কি না? তাহলে x = কত বেরোবে? x = বেরিয়ে যাবে 15, বেরোবে কি না? তাহলে x যদি 15 বেরোয় তাহলে বয়স কি কি? এর বয়স তাহলে 3 × 15 = 45, বি এর বয়স কত? 15। তাহলে একজনের বয়স 45, একজনের বয়স 15, গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 30, গ্যাপ হচ্ছে 30। ইয়েস অর নো? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, কোনো অসুবিধা থাকলে বলো। বোঝা গেছে কি যায়নি? ইয়েস অর নো? বলো বলো, বুঝতে না পারলে বলো আমাকে প্রত্যেকে। শ্রাবণ বুঝতে পেরেছো? সনাতন বোঝা গেছে?
হয়ে গেছিল তো? প্রত্যেকে অ্যান্সার দাও, আমার তাহলে বলতে সুবিধা হবে। হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। দেখো এটাও সহজ কোশ্চেন, গড়ের কোশ্চেন। দেখো প্রত্যেক চ্যাপ্টার কিন্তু র্যান্ডামলি করাবো, যেরকম কোশ্চেন আসবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। বলেছে এটা আমি সহজ কোশ্চেন। পাঁচটি সংখ্যার গড় 16। একটি সংখ্যা বাদ দেওয়া হলে ভালো করে দেখো, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়। ওকে, বাদ দেওয়া সংখ্যাটি কত? আচ্ছা একজন মিউট করো। বাদ দেওয়া সংখ্যাটি কত? একেবারে সহজ কোশ্চেন, অপশন ছাড়াই বলে ফেলা উচিত। গঙ্গাধর চেষ্টা করো একটু, সৌম্যজিৎ চেষ্টা করো, শিখা পারবে, দেখো পারা উচিত। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার পেয়েছি আমি। দেখো আমাদের একটা ফর্মুলা কি আছে, যে গড় ইজ ইকুয়াল টু সমষ্টি বাই সংখ্যা। এটা আমাদের বেসিক কনসেপ্ট, অহেতুক সব কিছু শর্টকাট লাগানো দিও না। তাহলে প্রথমে কটি সংখ্যা? 5টি। গড় কত? 16। ওকে, পরবর্তী ক্ষেত্রে একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে, তাহলে সংখ্যাটা কমেছে 1, তাহলে কত হবে? 4টি সংখ্যা। গড় 2 বেড়েছে, তাহলে গড় 2 বাড়লে +2, তাহলে গড় কত হবে? 18। যখন 5টি সংখ্যা 16 গড়, তখন সমষ্টি কত বলো? 5 × 16 90। হ্যাঁ কি না, সরি 80। যখন পরবর্তী ক্ষেত্রে সংখ্যা 4 গড় 18, তখন সমষ্টি কত? 72। তাহলে আগে সমষ্টি ছিল 80, হলো 72। কেন হলো? সংখ্যাটা বাদ দেওয়ার কারণে। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? 80 - 72 = 8। মনে থাকবে? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। বোঝা গেল কি না বলবে। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব আসে, এই টাইপের প্রবলেম কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। বোঝা গেছে না যায়নি? হয়েছে তো? চলো পরের কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। দেখো এটাও পড়া যায় কি না। বলেছে একটি কাজ এ ও বি, কমা দাও, বি ও সি এবং সি ও এ একত্রে যথাক্রমে 24, 20, একটু নাম্বারগুলো ভুল লেখা হচ্ছে, 30, 24 ও 20 দিনে করতে পারে। ওকে, তারা তিনজন একসাথে কাজটি শুরু করার শুরু করার 10 দিন পর বি ও সি চলে গেলে বাকি কাজ এ কত দিনে করবে? অপশান দেওয়া আছে, দেখো 12 দিন, অপশান বি 15 দিন, অপশান সি 18 দিন, অপশান ডি 20 দিন। দেখো পারা যায় কিনা। একটি কাজ এ ও বি, বি ও সি ও সি ও এ একত্রে যথাক্রমে 20, 24 ও 30, 20 ও 24 দিনে করতে পারে। তারা তিনজন একসাথে কাজটি শুরু করার 10 দিন পর বি ও সি চলে গেলে বাকি কাজ এ কত দিনে করবে? চেষ্টা করো। দেখি পারে কেউ কি করতে পারো, কার মনে আছে?
আজ থেকে অ্যাডমিট দিয়ে দিয়েছে, প্রত্যেকে অ্যাডমিট কালেক্ট করো, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। তবে হ্যাঁ, জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু 65+ স্কোর করতে হবে, তাহলে 135-40 কাট অফ ক্লিয়ার করতে পারবে। বারবার বলছি 135 পেরিয়ে যেতে পারে কাট অফ। কাট অফ সম্পর্কে আমি অ্যানালাইসিস পরে করব, তবে টার্গেট রাখতে হবে 65 থেকে 70টা কোশ্চেন ঠিক করার। দেখো, যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ না তারা আবার হয়ে যেও না যে এই অঙ্কগুলো আমার কী কাজে লাগবে। দেখো, সবেতেই সব অঙ্ক কাজে লাগে, বুঝতে পারলে? দেখো পারা যায় কি না। এখন একজন আনসার পাইনি, খারাপ ব্যাপার তো, করে ফেলা উচিত। এখনো একজন অ্যান্সার পেলাম না। আচ্ছা, সঞ্জীবের অ্যান্সার পেয়েছি একমাত্র। আচ্ছা, দেখা যাক বাকিরা। দেখো দেখো, এর কি নিয়ম ভুলে গেলে চলবে না। এ আর বি একসঙ্গে কাজ করেছে, বি আর সি একসঙ্গে যদি কাজ করে, আর সি আর এ যদি একসঙ্গে কাজ করে, কদিনে করবে? 30 দিনে, 24 দিনে, 20 দিনে। হ্যাঁ কি না? লসাগু কত? লসাগু হচ্ছে 120। তাহলে 30-এর সঙ্গে 4 গুণ করলে, 24-এর সঙ্গে 5 গুণ করলে, 20-র সঙ্গে 6 গুণ করলে, হ্যাঁ কি না? তাহলে এ প্লাস বি এর কর্মদক্ষতা কত? 4। বি প্লাস সি এর কর্মদক্ষতা কত? 5, হ্যাঁ কি না? আর সি প্লাস এর কর্মদক্ষতা কত? 6। তাহলে যদি তিনটেকে সমীকরণকে আমি যোগ করে দিই তাহলে কি পাবো? তাহলে পাবো, দেখো, দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 9, 6, 15। আমি দেখেছি তোমার অ্যান্সার পেয়েছি, আমি দেখা যাক। আমার তো অ্যান্সার নেই। তাহলে দেখো, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত? 7.5, হ্যাঁ কি না? তাহলে মিলিত কর্মদক্ষতা আমি 7.5, এটা আমি পেয়ে গেলাম। দেখো, খুব গুরুত্বপূর্ণ। এবার যেহেতু বি প্লাস সি কাজ ছেড়ে চলে গেছে, তাহলে বাকি কাজটা কে করবে? বাকি কাজটা এ করবে। যেহেতু এ বাকি কাজটা করছে, আমাদের এর এফিসিয়েন্সিটা বের করে নিতে দরকার। কীভাবে বের করবো? এ প্লাস বি প্লাস সি এর সমীকরণে বি প্লাস সি এর মানটা বসাতে পারি, 5। বসিয়ে দাও। এ প্লাস 5 ইজিক্যাল টু 7.5, হ্যাঁ কি না? তাহলে সেখান থেকে এর মান কত? 2.5 বের করলাম। ব্যাস, চলো, আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে। এবার প্রথমে কদিন কাজ করেছে? 10 দিন। টাইম হচ্ছে 10 দিন। এফিসিয়েন্সি কত? তিনজনের এফিসিয়েন্সি কত? 7.5। তাহলে কতটা ওয়ার্ক বা কতটা কাজ সম্পন্ন করেছে? 10 ইন্টু 7.5, 75। আচ্ছা, গঙ্গাধরের অ্যান্সার পেলাম। দেখা যাক, ভেরি গুড। বহুদিন পর গঙ্গাধর ক্লাস করছে আমার। দেখো, তাহলে 75 কাজ কিন্তু হয়েছে। বাকি কাজ তাহলে কতটা? এবার আমরা যেটা লসাগু করি সেটাই হচ্ছে মোট কাজ। তাহলে বাকি কাজ কত? 120 মাইনাস 75 ইকুয়াল টু 45 বাকি কাজ। এই কাজটা কে করবে? এটা করবে এ করবে, হ্যাঁ কি না? এই যে এ যে করবে, এর কর্মদক্ষতা কত, এফিসিয়েন্সি কত? দেখো, বের করলাম 2.5। তাহলে টাইম টেকেন বাই এ কত হবে? কত হবে? 45 বাই 2.5। 45কে 2.5 দিয়ে ভাগ করো, 18 অ্যান্সার, অপশান সি। বলো, কে বুঝতে পারলে, কে বুঝতে পারলেন একটু আমাকে জিজ্ঞাসা করো যে বোঝা গেছে কি যায়নি। শ্রাবণ বোঝা গেছে? সনাতন বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা? কোন পাঁচটা বলো, কোন পাঁচটা? কোন 10 দিন কারা কাজ করে? তিনজন একসঙ্গে কাজ করেছে, হ্যাঁ কি না? তাহলে টাইম 10 ডেজ। তিনজন একসঙ্গে এফিসিয়েন্সি কত? 7.5 বের করেছি এখানে, হ্যাঁ কি না? এ প্লাস বি প্লাস 7.5। তাহলে ওয়ার্কের ফর্মুলা কি? ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। এস অর নো? তো করেছি আমি। রিমেনিং ওয়ার্ক কত? 120 মাইনাস 75 45, হ্যাঁ কি না? এই কাজটা কে করবে? এটা এ করবে। বলো, এবার বুঝতে পেরেছো? বাকি শিখা বোঝা গেছে, বাকিরা একটু রেসপন্স করো। প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো পারা যায় কিনা। বলেছে ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি,
ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? দেখো অপশান দিই, 11.9%, অপশান বি 10%, অপশান সি 9.11%, অপশান ডি 11%। দেখো অপশানও দিলাম, ভালো করে দেখো বুঝতে পারা যায় কিনা। ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? দেখো এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে ডাব্লিউবির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা সৌম্যজিতের অ্যান্সার পেলাম, দেখা যাক। দেখো অহেতুক কোনো ট্রিক্স আমি অ্যাপ্লাই করব না, বেশি ট্রিক্স কিন্তু সমস্যা ক্রিয়েট করে, ভালো করে বোঝো। যখন আমরা কোনো লাভ, আচ্ছা সঞ্জীব বলছো 11.9, আর সৌম্যজিৎ কোনটা বললে বলো তো, আমি খেয়াল করলাম না কোন অপশানটা বললে তোমরা, কি এরটা হচ্ছে? সৌম্যজিতের কোনটা? এ, সৌম্যজিতেরও এ, সঞ্জীবেরও এ। আচ্ছা দেখা যাক। দেখো তাহলে আমি ক্রয় মূল্য যদি 100 ধরতেই পারি 100। আমরা যখন কোনো কিছু লাভ ক্যালকুলেট করি তখন অ্যাকচুয়ালি কার ওপর লাভ ক্যালকুলেট করা হয়? ক্রয় মূল্যের ওপরই করা হয়। এবার লাভের হার কত? আচ্ছা গঙ্গাধর বলছো 11%। আচ্ছা দেখা যাক, ভালো করে দেখো, লাভ হচ্ছে কত? 10%। তাহলে 100 টাকার ওপর 10% লাভ মানে বিক্রয় মূল্য কত? কেউ একজন বলবে আমাকে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 10, 110, হ্যাঁ কি না? এবার আমাকে বলেছে যে লাভের হারটা ক্যালকুলেট করব, কিন্তু কার ওপর? বিক্রয় মূল্যের ওপর, হ্যাঁ কি না? এবার বলো, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে লাভের পরিমাণটা কত? লাভ হচ্ছে 10 টাকা, হ্যাঁ কি না? বিক্রয় মূল্যের ওপর লাভ কী হবে? ভালো করে শোনো, এই তো শ্রাবণের অ্যান্সার পেলাম। দেখো কোথায় ভুল হয়, দেখো বিক্রয় মূল্যের ওপর লাভ, তাহলে কি হবে? লাভ ডিভাইডেড বাই বিক্রয় মূল্য, লাভ ডিভাইড বাই বিক্রয় মূল্য ইন্টু 100, হ্যাঁ কি না? নর্মাল লাভের হার কি হয়? নর্মাল লাভের হার হয় লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100, কিন্তু এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর লাভ চাইছে, তাহলে লাভের পরিমাণ 10, বিক্রয় মূল্যের পরিমাণ 110 ইন্টু 100, 0 0 কেটে গেল, 100/11 মানে 9.11%, অপশান সি। সঞ্জীব ভালো করে দেখো, তাড়াহুড়ো করো না, ভালো করে দেখো, একটা ম্যাথ ভুল হয়ে যাবে না কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। একটা ম্যাথ ভুল হয়ে যাবে মানে কিন্তু অনেকটাই সমস্যা হবে। প্রত্যেকে দেখে নাও, আশা করি সমস্যা হবে না। হচ্ছে না হয়নি? প্রত্যেকে হয়েছে, দেখা যাক, বলো কোনো ডাউট থাকলে বলবে। হয়েছে তো? চলো চলো দেখো নেক্সট কোশ্চেন। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রিয় প্রশ্ন, ভালো করে দেখো। লেখো দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:5 ও 6:1। উভয় প্রকার থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জল 3:1 হবে। ওকে, এই হচ্ছে কোশ্চেন। অপশান দিচ্ছি, ভালো করে দেখো। 9:2, অপশান বি 2:9, অপশান সি 2:5,
অপশান ডি 2:7। দেখো এই মিশ্রণের অঙ্ক কিন্তু আমি তোমাদের সব ব্যাচে কভার করিয়েছি। যাদের মিশ্রণের চাও একসঙ্গে দুটো ক্লাসের রেকর্ডিং একটু আমার কাছ থেকে নিয়ে নিও। কোনগুলো আগে বলবো? 9:2, 2:9, 2:5, 2:7। দেখো পারে যায় কিনা, কে পারে দেখি এটা। দেখি কে পারে এটা। দেখো খুব ইম্পর্টেন্ট, উভয় প্রকার মিশ্রণ, ঠিক আছে, নিয়ে মিশিয়ে নতুন একটা মিশ্রণ তৈরি করেছি, একই না? দুধ মানে মিল্ক, জল মানে ওয়াটার, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার, এখানেও মিল্ক ইজ টু ওয়াটার, হ্যাঁ কি না? কত? 3:5, 6:1, আর এখানে কত? 3:1 হয়েছে কি না? ওকে, সুজাতার অ্যান্সার পেলাম। আনুপাতিক ভাগাড় বের করা দরকার, তাহলে মিল্কের আনুপাতিক ভাগাড় কত? 3/8, জলের কত? 5/8, এখানে মিল্কের কত? 6/7, জলের কত? 1/7, হ্যাঁ কি না? যে মিশ্রণটা তৈরি করবো সেখানে কত? 3/4, এখানে কত? 1/4, হ্যাঁ কি না? এবার তোমাকে গুরুত্ব দিতে হবে, যদি দুধকে গুরুত্ব দাও দুধের গুরুত্ব দাও, যদি জলের গুরুত্ব জলের গুরুত্ব দাও, যে কোনো একটা গুরুত্ব দেবে। ওকে, তুমি গুরুত্ব দেবে, ধরো মিল্কের গুরুত্ব দিলে, তাহলে প্রত্যেকটা মিল্কে গোল করো, ব্যাস অ্যালিগেশন পদ্ধতি ইউজ করে দাও। 3/8, 6/7 নিয়ে উৎপন্ন হচ্ছে কি? 3/4, ব্যাস অ্যালিগেশন করে ফেলো। অ্যালিগেশন কীভাবে করবে? দেখো এখানে 6/7টা বড়, 6/7 মাইনাস 3/4, এখানে 3/4 মাইনাস 3/8, হ্যাঁ কি না? হবে কি হবে না? তাহলে বিয়োগ করলে মুখে মুখে বিয়োগ করা যায়, কিন্তু কত হবে? 3/28, এখানে কত হবে? 3/8, হ্যাঁ কি না? এই মিক্সিং পদ্ধতি বা অ্যালিগেশন পদ্ধতি যারা জানো না, দেখো এখন প্র্যাকটিস এটা ক্লাসে তো বোঝানো মুশকিল, আমি তোমাদের কিন্তু রেকর্ডিং প্রোভাইড করব, ঠিক আছে? চলো তাহলে নিম্নে অনুপাত কত হবে? 3/28:3/8। 28 আর 8-এর লসাগু কত? 56। উভয় পক্ষকে 56 দিয়ে অর্থাৎ 3 কেটে দাও আগে, তাহলে 1/28:1/8, উভয় পক্ষকে 56 দিয়ে গুণ করো, 56, 1/8:56, তাহলে কত হচ্ছে? 2/7, 2:7, অপশান ডি। বলো বুঝতে পারলে কি না? কে বুঝতে পারলে না জিজ্ঞেস করো। বোঝা গেছে? কে বুঝতে পারলে না ওকে জিজ্ঞেস করো। হয়েছে তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হয়েছে না হয়নি কিছু তো বলা যায়। ওকে, ভেরি গুড। চলো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, টাইপটা দেখবে, টাইপ কিন্তু এরকমই পরীক্ষায় আসে যে একটি চাকার ব্যাস, একটি চাকার ব্যাস 42 মিটার, ওকে, 26.4 কিলোমিটার অতিক্রম করতে চাকাটিকে কত পাক খেতে হবে, মানে কতবার ঘুরতে হবে? চাকাটিকে কত পাক ঘুরতে হবে? হয়েছে? দেখো অপশান দিচ্ছি, 400 পাক, অপশান বি 20 পাক, অপশান সি 440 পাক, অপশান ডি 200 পাক। দেখো কোশ্চেন দেখতেই পাচ্ছ, পরিমিতির এই প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলে রাখি, কোনো চাকা যখন একটা পাক ঘোরে মানে সে কতটা দূরত্ব অতিক্রম করে? ভালো করে শুনবে, একটা পাক মানে, নোট ডাউন করে নাও, এটা আমি পরে আবার ডিটেলসে আলোচনা করব, একটি পাক মানে তার পরিধির দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মনে থাকবে? কোনো অসুবিধা নেই। তাহলে ভালো করে দেখো, এখানে ব্যাস কত বলা আছে? ব্যাস বলা আছে কত? 42 মিটার। তাহলে ব্যাসার্ধ আর কত?
21 মিটার হবে, হ্যাঁ কি না? তাহলে পরিধির ফর্মুলা কি? আচ্ছা, সঞ্জীবের অ্যান্সার পেলাম। পরিধির ফর্মুলা কি? 2 ইন্টু পাই ইন্টু আর, হ্যাঁ কি না? তাহলে 7 3 21 6, তাহলে কত হচ্ছে বলো এটার? 132 মিটার। এবার ভালো করে শোনো, তাহলে কপাক ঘুরতে হবে, পাক সংখ্যা নোট ডাউন করো, পাক সংখ্যা ইজ ইকুয়াল টু দূরত্ব বাই পরিধি, হ্যাঁ কি না? বলতে পারি দূরত্ব বাই পরিধি। দূরত্ব কত? 26.4 কিমি ডিভাইডেড বাই 132 মিটার, হ্যাঁ কি না? এবার এটা মিটার, এটা কিলোমিটার, এখানেও কিন্তু ভুল হয় স্টুডেন্টদের। কি করা প্রয়োজন? এটাকে প্রথমে করে নিতে হবে কিসে বলো? মিটারে। তাহলে মিটারে করা মানে কি? 16400, হ্যাঁ কি না? ডিভাইডেড বাই 132, 200 অ্যান্সার, অপশান ডি। বলো কে বুঝতে পারলেন আমাকে জিজ্ঞাসা করবে। প্রিয়াঙ্কা বোঝা গেছে? মধুমিতা বোঝা গেছে? কোনটা কোন জায়গাটা বলো? দেখো, একটা পাক যখন একটা চাকা ঘোরে, এর অর্থ সে তার পরিধির দৈর্ঘ্যটা অতিক্রম করছে, ঠিক আছে? ব্যাস 42 সেন্টিমিটার, মানে ব্যাস দিয়ে তো কোনো সূত্র হয় না, ব্যাসার্ধ বের করে নেওয়া প্রয়োজন। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 21 মিটার, হবে কি না? ব্যাসের অর্ধেক। তাহলে পরিধি কত? 2 ইন্টু 22 ইন্টু 21, কাটাকাটি করলে 132। তাহলে ক পাক ঘুরতে হবে? দূরত্ব বাই পরিধি, দূরত্ব জানি, পরিধি দিয়ে ভাগ করলাম, কিন্তু কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করা প্রয়োজন, অ্যান্সার। বলো বোঝা গেল কি না? বোঝা গেছে না যায়নি? ইয়েস অর নো? চলো লাস্ট অঙ্ক আজকে নোট ডাউন করো জলদি। লাস্ট অঙ্ক তাড়াতাড়ি। আচ্ছা, শেষ অঙ্ক, আবার প্র্যাকটিস সেট এই পরে করাবো, বেশি করে 2টো অঙ্ক ক্লাস রাখবো নেক্সট উইকে, বেশি করে প্র্যাকটিস সেট এরকমভাবে করাবো। দেখো বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা তিরিশ মিনিটে 15 কিমি যায়। ওকে, স্থির জলে নৌকার বেগ 40 কিমি প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? নদীর স্রোতের বেগ কত? ওকে, হয়েছে? অপশান দিচ্ছি, দেখো অপশান লেখো। অপশান 2 কিলোমিটার পার আওয়ার, অপশান 10 কিলোমিটার পার আওয়ার, অপশান লেখো 10 কিলোমিটার পার আওয়ার, অপশান সি, অপশান ডি লেখো 12 কিলোমিটার পার আওয়ার। দেখো একেবারে সহজ প্রশ্ন, জলদি করে ফেলো। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 5 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? অ্যান্সার পেয়েছি সঞ্জীবের, বাকিরা বলো দেখো পারা যায় কি না। দেখো ভালো করে বুঝবে। প্রতিকূলে বেগটাকে কি বলি আমরা? প্রতিকূলে বেগকে আমরা কি বলি? আপস্ট্রিম। আমি ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে আপস্ট্রিম মানে দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 15 কিলোমিটার। সময় কত? 30 মিনিট। 30 মিনিটকে কি বলতে পারি? 30/60 ঘন্টা, হ্যাঁ কি না? 60 দিয়ে ভাগ করতে ঘন্টায় 15 হয়ে যায়। তাহলে করে ফেলো 15 ডিভাইড বাই হাফ, মানে 30 কিলোমিটার পার আওয়ার। এবার স্থির জলে নৌকার বেগকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এক্স মানে কি? স্থির জলে নৌকার বেগ 40 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? এরপরে কি ফর্মুলা জানি? ইউ ইজিক্যাল টু কী হয়? এক্স মাইনাস ওয়াই হয় কি না? যেখানে ওয়াইটা কি? ওয়াইটা হলো স্রোতের বেগ, এটাই আমাকে বের করতে হবে। তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস ইউ, 40 মাইনাস 30, 10 কিলোমিটার পার আওয়ার, অপশান সি। বলো বোঝা গেল কি না? খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে, খুব তাড়াতাড়ি। বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? বোঝা গেছে তো প্রত্যেকের? মনে পড়ছে? যদি না হয় আমাকে রেকর্ডিং চাইবে, আমি কিন্তু রেকর্ডিং পাঠাবো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। ওকে, চলো আজকে তাহলে প্র্যাকটিস সেটের আজকে এতটাই থাক। নেক্সট উইকে আমি বেশি করে ক্লাস রাখবো ম্যাথ রিজনিংয়ের, সেখানে 5 তারিখ পর্যন্ত শুধু নতুন কোনো কিছু করাবো না, শুধু প্র্যাকটিস করাবো যেগুলো আগে হয়েছে।
এরকমভাবে র্যান্ডামলি তোমরা যেগুলো পরীক্ষা যেটা দেবে অ্যাডমিট ডাউনলোড করো, তার সঙ্গে পুরাতন ম্যাথ আর রিজনিং ক্লাসগুলো দেখতে থাকো। ঠিক আছে, চলো আজকে এতটাই।